হালালি। আপনি সব পদক ফিরিয়ে দিয়েছেন, কিন্তু এখনো একটা পদক আছে যেটা আপনি ফেরত দিতে ভুলে গেছেন। আমি ঠিক বুঝতে পারলাম না রাজকুমারী। আমি বুঝিয়ে দিচ্ছি। নতুন রক্ষাকারী দলের নতুন ওয়াজিরে আলার পদক আপনার নামে। আপনি বাগদাদের ওয়াজিরে আলা ছিলেন আর ভবিষ্যতেও থাকবেন। অতি উত্তম, অতি উত্তম। আমিন। ওয়াজির আলা জাফর দীর্ঘজীবী হন। আমি সত্যিই বুঝতে পারছি না আমি আপনাকে কি বলবো। আপনার কিছু বলার দরকার নেই ওয়াজিরে আলা। ভুল সবাই করে, কিন্তু তার মানে তো এটা নয় যে সেই ভুল থেকে আমরা কিছু শিখব না। আপনি বাগদাদের দুর্বলতা নন, বরং বাগদাদের শক্তি। আর বাবা আমায় যে দায়িত্ব দিয়েছেন তারপর আপনার অভিজ্ঞতার আমার আরো বেশি করে প্রয়োজন হবে। আমি অন্তর থেকে আপনার কাছে ঋণী রাজকুমারী। আমার কাছে বাগদাদের থেকে বড় আর কিছু নয়। আমি সব সময় আপনাকে সঙ্গ দেব রাজকুমারী। আমি আপনার সব বিষয়ে আপনার সঙ্গে থাকব। আরে রুকসার, রুকসার বোন আমার। আরে রুকসার, জল পরে হবে। তোর ছেলের চিন্তা কর, ও বেচারা। যদি তোর কিছু হয়ে যায় তাহলে আলাদিনের কি হবে? এক কাজ কর, এই কাগজটাতে একটা আঙুলের ছাপ। আরে শেখ জিনু, আসেন আসেন। ওঠো মা। মা, তুমি ঠিক আছো তো? সেটাই তো, কিভাবে কাশছে রুকসার। আমি এখান দিয়ে যাচ্ছিলাম, দেখলাম কাশতে কাশতে রুকসারের প্রাণটাই না বেরিয়ে যায়। মা, আপনি যখন জল এসে খেয়ে নাও গেছেন, মা। তাহলে আমি আর কি করব। আসছি। তুমি ঠিক আছো তো? হঠাৎ মনে হচ্ছে কেমন যেন দম বন্ধ হয়ে গেছিল। মা, তুমি আবার বিশ্রাম করে নাও। না, জল খেয়ে নিয়েছি, এখন ঠিক আছে। কালো চোর,
আজ তুই আবার বেঁচে পালিয়ে গেলি, কিন্তু ওমার তোকে ছাড়বে না। আমার আলাদিনের জন্য খুব চিন্তা হচ্ছে। এত রাত হয়ে গেল, এখনো এলো না। কোথায় গেল? এক্ষুনি আসবে মা। মা, ভাই, আলাদিন, তুমি এত চোট পেলে কি করে? কি হয়েছে? কিছু হয়নি মা। রাস্তায় কিছু বদমাইশরা ধরেছিল, তো ওদের সাথে ঝগড়া হয়ে গেছে। তোকে কতবার বলেছি লোকেদের সাথে ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। দেখ কত লেগেছে। মা, যা করেছি নিজের আত্মরক্ষার জন্য করেছি, নয়তো ও আমাকে মেরেই ফেলতো। মরুক তোর শত্রু, পোকা পড়ুক মুখে ওই মানুষদের। যখন তোর বাবা ছিল তখন কারোর সাহস ছিল না এমন করার। পুরো বাগদাদের বদমাইশরা ভয় পেত তাকে। আর এখন দেখো, বদমাইশগুলোর আধিপত্য বেড়ে যাচ্ছে, কারোর কোনো ভয়ই নেই। আর ওই কালো চোর সকলের সামনে দিনে দুপুরে চুরি করে বেড়াচ্ছে। যদি তোর বাবা থাকতো তাহলে তার টুটিটা ধরে এমন মন মারতো, এমন মন মারতো। মা, চুপ করো। তুমি এরকম ভাবে কেন বলছো? সেও তো কোনো মায়ের সন্তান। ওর তো মাও। মা, তোমাকে ঈশ্বরের দিব্যি, তুমি ওকে যা ইচ্ছা বলো, কিন্তু ওর মাকে কিচ্ছু বলবে না। আমি বলতে চাইছি যে মা তো মা হয়, বলো। আমাদের দুনিয়ার সব মাকে সম্মান করা উচিত। কত বুদ্ধিমান হয়েছে আমার ছেলে। মা, যদি বুদ্ধিমান হতো আমার সঙ্গে আসতো, আমি তোকে বলেছিলাম, কিন্তু ও শুনলই না। আমি তোর কাটা জায়গায় ওষুধ দিয়ে দিচ্ছি। না মা, আমার খুব জোরে খিদে পেয়েছে, তুমি আমার জন্য কিছু খাবার বানিয়ে দাও। হ্যাঁ, এখনই আনছি। আমি তোমায় মলম লাগিয়ে দিচ্ছি, ততক্ষণ জল খাও। আপনি আমাকে সাহায্য যদি না করতে পারেন তাহলে কোনো ব্যাপার নয়, অন্তত আমাকে বারবার বাধা দেবেন না। এটা নতুন প্রজন্মের উদ্যম, আমি আর তুমি এর সাথে তাল মেলাতে পারবো না। ব্যাস ওয়াজিরে আলা, আর একটাও কথা নয়। রাজকুমারী আর বাদশাহ রাজনীতির মার প্যাচগুলো ঠিক বোঝে না। হয় মানুষের শরীরে মন না থাক, আর না হলে মনে আশা না থাক। সেই জন্যে এতদিন হেরে এসেছি। কিন্তু হুজুর, আপনি তো বাগদাদের ভবিষ্যতের বাদশাহ, তাহলে আপনি রাজদরবারে মাথা নত করলেন কেন? নিজের মাথা বাঁচানোর জন্যে মাথা নত করা আর নয়, বুদ্ধিমত্তা বলে তাকে। রাজকুমারী যে সেপাইদের তাড়িয়ে দিয়েছে, ওরা সবাই প্রত্যেকে গুফর লোক ছিল। আর রাজকুমারী সেই লোকগুলোকে
কড়া নজরে রেখেছে। রাজকুমারী, যদি তোমার প্রথম থেকেই সন্দেহ ছিল তাহলে ওই সৈন্যদের তুমি যেতে দিলে কেন? কারণ প্রীতি আমাদের রক্ষাকারী দল, আমাদের সৈন্য, আমাদের কয়েদখানা, এমন কোনো জায়গায় নেই যেখানে ওই গুফো পৌঁছতে পারবে না। তোর মনে আছে প্রীতি, আমার বাবার মতো দেখতে ওই লোকটা যে বহুরূপীটা আমাদের প্রাসাদে এসেছিল? হ্যাঁ। তাকে আমাদের প্রাসাদে আমাদের চোখের সামনে মেরে ফেলা হলো, যাতে ও সত্যি কথা বলতে না পারে। এইভাবেই ওই গুফো আমাদের প্রাসাদে ঢুকে পড়েছে। আমি এই কারণেই আমাদের সৈন্যদের এখান থেকে বার করে দিয়েছি, যাতে আমি ওদের ওপর নজর রাখতে পারি। রাজকুমারী সেই লোকগুলোর উপর কড়া দৃষ্টি রেখেছিল। তুমি খুব ভালো করে জানো যে তোমাকে ওদের সাথে কেমন ব্যবহার করতে হবে। ওই সবাইকে এমন ভয়ঙ্কর মৃত্যু দিও যাতে সবাই বলে, বাহ, দুর্ঘটনা। আজ্ঞে হুজুর, এরকমটাই হবে। কার মৃত্যুর কথা হচ্ছে জাফর? বাদশাহ শাহনওয়াজ, কালো চোরের মতো আরো অনেক লোক আছে যারা বাদশার জন্য গোপন কাজ করে থাকে, যারা গরিবদের ওপর অত্যাচার করে, অন্যায় করে। এই রকম লোকেদেরই আমি মারার কথা বলছি। তুমি আমাকে এটা বলো, তুমি তো কালো চোরকে খুঁজতে গেছিলে, কি হলো তার? ব্যাস, মনে করো ও আমার বন্দী হয়েই গেছে। কি? কিভাবে? আমি ওর আরো কাছে পৌঁছে গেছি। এই হলো ওর হাতের তকমা। এই আমাকে কালো চোরের কাছে পৌঁছে দেবে। এটা তো তেলের খনিতে কাজ করে মজদুরদের দেওয়া হয়ে থাকে। মানে কালো চোর তেলের খনিতেই কাজ করছে। কালো চোর, তোর খেলা শেষ। কাল থেকে ওই খনিতে আমিও কাজ করব আর এই খেলায় হারাবো। এখন এই ঘটনাটাকে কাকতালীয় না বলে আর কি বলা যায়? আমার লক্ষ্য ওই কালো চোর, ওমর আর রাজকুমারীর স্বপ্ন চারটি একটা জায়গায়। এবার আমার ওই তেলের খনিতে যাওয়াটা খুব দরকার। তেলের খনি, এসো সময় তাড়াতাড়ি, আসতে দাও। আমার এটা মনে হয় প্রীতি, যে গুফোর পরবর্তী লক্ষ্য তেলের খনি হবে। রাজকুমারী, যদি এরকম হয়তো, মানে যদি তেলের খনি না হতো, তাহলে তো মহামান্য বাদশার স্বপ্ন ভেঙে যাবে। আর যদি মহামান্য বাদশার স্বপ্ন ভেঙে যায়, তাহলে তোমার স্বপ্ন ভেঙে যাবে। তোমার স্বপ্ন ভেঙে গেলে বাগদাদের স্বপ্ন ভেঙে যাবে। আর এই কথাটাই সে জানে, সেই জন্যই ও সেটা করতে চাইবে। যে তেলের খনি আমাদের বাগদাদের স্বপ্ন, সম্পদ। আর আমার সম্পূর্ণ বিশ্বাস গুফো এটাকে নষ্ট করতে অবশ্যই চাইবে। তাহলে তো রাজকুমারী, আমাদের পাহাড় আরো বাড়ানো দরকার। প্রীতি, আমি তো জানি না যে কোন সিপাহী আমাদের বিশ্বস্ত আর কোন সিপাহী ওই গুফোর বিশ্বস্ত। তাহলে কি করবো আমরা? ওই গুফোকে আটকাতে হলে আমাদের তেলের খনিতে আবার যেতে হবে।
কিন্তু এইবার রাজকুমারী হিসেবে নয়, বরং একজন শ্রমিক সেজে। এবার সময় আছে অল্প, আর জীবন তোর বিপদে। তোর কাছের মানুষ এখানে এসে দাঁড়িয়েছে তোর সামনে। বাদশাহ শাহনওয়াজের বোরে কালো চোর, এবার তুই আর বাঁচতে পারবি না। এরা সব খনিতে কাজ করার লোক। এত লোকের মধ্যে কালো চোরকে খুঁজে পাওয়া সহজ নয়। যেতে পারেন। হ্যাঁ, দাঁড়াও। তুমি ভেতরে যেতে পারবে না, কারণ তোমার কাছে পরিচয়ের কোনো তকমাই নেই। আক্কা, তোমার পরিচয় তকমাটা কোথায় গেল? জিনু, মনে হয় পাহাড়ের সাথে লড়াই করবার সময় তকমা ওখানেই পড়ে গেছে। তোমরা দুজন এখানে দাঁড়িয়ে থেকে নিজেদের সময় নষ্ট করো না, যাও এখান থেকে। আচ্ছা দেখুন, ভদ্রভাবে কথা বলুন, এটা আমার ভাই। আর যদি ভদ্রভাবে না কথা বলি, এই 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 এই, আরে কেউ তো বলো। আরে মহাশয়, আপনি শেষে কিনা এর কথায় গরুর মতন ঢেকুর তুলছেন? হ্যাঁ জিনু, ইনি একদম ঠিক বলছেন। ইনি যেটা করছেন এটা ওনার কাজ। জিনু, আমরা কে যে এরকম মহান মহান ব্যক্তিদের সামনে আমরা তর্ক করব? হ্যাঁ, শুনলে তরমুজ কি বললো তোমার ভাই? মহাশয় মহাশয়, আপনাদের এই দায়িত্ববোধ দেখে একটা কবিতা মনে পড়েছে, শোনাই? একদম, ইরশাদ ইরশাদ। বলুন হুজুর। আরে ইরশাদ আলী তুমি নয়, তুমি পেছনে যাও। আপনি কবিতা শোনান। হ্যাঁ, মন দিয়ে শুনবেন। কি প্রশংসা করব সেই বাঘের যে আমাদের তাড়িয়েছে, আসলে সে তো একটা বেড়াল যে পরে আফসোস করেছে। বাহ বাহ, খুব ভালো। তুমি তুমি ভেতরে যেতে পারো, চলো। ঈশ্বরের কৃপায় গুল্লু এখানে নেই, নয়তো আরো বড় বিপদ আসতো। জিনু চল কাজ করে নি, এমনিতেও আমরা অনেকটা সময় নষ্ট করে ফেলেছি। এই নে। আক্কা, এবার তো আমার জাদু দিয়ে তোমার চোট সারিয়ে দিতে দাও, না হলে এভাবে কাজ করতে পারবে না। না জিনু, মা দেখলে মাকে উত্তর দেওয়াটা কঠিন হয়ে যাবে। কিন্তু আকা, তোমায় এত কষ্ট করে কাজ করতে দেখে আমার কষ্ট হচ্ছে। কষ্ট তো তখন হয় জিনু, যখন বাবার নাম নিয়ে লোকেরা মায়ের উপর আঙুল তোলে। সেই কষ্টের সামনে এটা তো কিচ্ছু নয় জিনু, কিচ্ছু না। তাই যতক্ষণ না আমি এই খনির কাজ শেষ করে প্রাসাদে পৌঁছে বাসার থেকে আমার বাবার সত্যিটা না জানছি, আমার ক্ষত ঠিক হবে না।
আমাদের এটা মায়ের জন্য করতেই হবে। মায়ের জন্য? মায়ের জন্যে, মায়ের জন্যে। মায়ের জন্য? বাদশাহ শাহনওয়াজ অনেক গভীর ক্ষত দিয়েছে আমাকে। এই ক্ষত পূরণ করার প্রথম পদক্ষেপ কালো চোরকে দিয়েই শুরু হবে।